সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা হাজির হয়েছি অনুশীলনী 2.2 এর প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে বোর্ডে আমরা প্রশ্নটি লিখে ফেলেছি। চলো প্রশ্নটি নিয়ে প্রথমে একটু আলোচনা করা যাক। প্রশ্নটিতে প্রথমে বলা হয়েছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধিমূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধিমূল 20,280 টাকা হয়। প্রশ্ন করা হয়েছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। আমরা প্রথম প্রশ্নটিতেই থেমে যাচ্ছি। আমরা পরবর্তীতে যখন দ্বিতীয় এবং তৃতীয়টি সমাধান করব তখন সেগুলো আলোচনা করব। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে প্রথম প্রশ্নটির সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। এটি সরাসরি তুমি যে মুখস্থ করেছো সূত্রটি বুঝতে পেরেছো, সেখান থেকে তোমাকে লিখতে হবে। তাহলে আমরা মুনাফা নির্ণয়ের সূত্রটি ইতিমধ্যেই পড়ে এসেছি, কিন্তু সমস্যাটি হচ্ছে আমরা মুনাফা নির্ণয়ের দুটি সূত্র পড়েছি। একটি হচ্ছে সাধারণ যে সরল মুনাফা সেটি, আর অন্য আরেকটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু এখানে আমাদেরকে বলা হয়নি কোন মুনাফার সূত্রটি লিখব। তার কারণে আমরা যেটি করব, আমরা দুটিই লিখে দিব। অর্থাৎ সরল মুনাফাও আমরা লিখব, চক্রবৃদ্ধি মুনাফাও আমরা লিখব, যেন কোনোভাবেই আমাদের নাম্বার কাটা না যায়। তো চলো বন্ধুরা, আমরা সূত্রটি লিখে ফেলি। বন্ধুরা খেয়াল করে দেখো, আমরা দুটি সূত্রই লিখে ফেলেছি। প্রথমে লিখেছি সরল মুনাফার জন্যে, পরবর্তীতে লিখেছি চক্রবৃদ্ধি মুনাফার জন্যে। সরল মুনাফার ক্ষেত্রে লিখেছি যদি আসল সমান সমান পি, মুনাফার হার সমান সমান আর এবং সময় এন হয়, এক্ষেত্রে আমরা কমাও দিতে পারি অথবা সমান চিহ্ন দিতে পারি। আমি প্রথমে কমা দিয়ে লিখেছিলাম, তারপর সমান চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারো। সময় সমান সমান যদি এন হয়, সরল মুনাফা আই সমান সমান হবে পি আর এন। এই ক্ষেত্রে আমরা জানি কেন এগুলোকে পি আর এবং এন দ্বারা প্রকাশ করেছি, কারণ পিতে প্রিন্সিপাল, আর এর রেট অফ ইন্টারেস্ট, আর সময় টাইম, এটিকে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে যেটা দিয়ে প্রকাশ করেছি আগে সেগুলোর নাম, তারপর সরল মুনাফা আই সমান সমান পি আর এন। পরবর্তীতে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেটি হয়, পি হয়ে যায় প্রারম্ভিক মূলধন এবং সি হচ্ছে এখানে চক্রবৃদ্ধি মূলধন। সেক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস পি। সি এর ভ্যালু আমরা জানি, সি এর জন্য সূত্র হচ্ছে পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n মাইনাস পি। উপরের যে পিটি রয়েছে সেখানে এটি এখানে এসছে, আর সি এর জন্য এটুকু বসে গিয়েছে। তাহলে এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। আমাদেরকে জানতে চেয়েছিল মুনাফার সূত্রটি লিখো। আমরা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা দুটি সূত্রই লিখে দেখিয়েছি। সুতরাং এর মধ্য দিয়ে প্রথম প্রশ্নটি শেষ, অর্থাৎ ক নাম্বার প্রশ্নটি শেষ। এ পর্যায়ে আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে। খেয়াল করে দেখো, খ নাম্বারে বলা হয়েছে মূলধন নির্ণয় করো। তোমরা সৃজনশীল প্রশ্নে আসার আগেই এই জাতীয় একটি অঙ্ক করে এসেছিলে যে প্রথম বছরান্তে সবৃদ্ধিমূল এবং দ্বিতীয় বছরান্তে সবৃদ্ধিমূল যদি দেয়া থাকে, প্রথম বছরের জন্য একটা সমীকরণ, দ্বিতীয় বছরের জন্য আরেকটি সমীকরণ আমরা বের করব। পরবর্তীতে দুটি সমীকরণ থেকে আমরা এই যে হার, মুনাফার হার সেটি নির্ণয় করি এবং সেখান থেকেই আমরা মূলধনটি নির্ণয় করি। তোমরা এই ধাপগুলো হয়তো ভুলে যেতে পারো অথবা আমার কথা থেকে নাও বুঝতে পারো, সেজন্যই আমরা বোর্ডে পুরো অঙ্কটি করে দেখব।
তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কটি কিছুটা বড়, কিন্তু তারপরও আমরা পুরো অঙ্কটি ধাপে ধাপে সমাধান করে ফেলেছি। তো চলো এখন দেখা যাক কেমন করে এই অঙ্কটি সমাধান করা হয়েছে। প্রথমে আমরা লিখেছি ধরি মূলধন সমান সমান পি। এই পি বা মূলধনটি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, আমরা যেটি এই অঙ্কের থেকে বের করতে চেষ্টা করছি। পরবর্তীতে লিখেছি প্রথম ক্ষেত্রে সবৃদ্ধিমূল সি সমান সমান 19,500 টাকা, সময় এন সমান সমান 1 বছর। এইখানে খেয়াল করো 1 বছর আনতে বা 1 বছরের শেষে সবৃদ্ধিমূল 19,500 টাকা তথ্যটি দেয়া আছে, আমরা সেটি এখানে লিখেছি। পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে সবৃদ্ধিমূল সি সমান সমান 20,280 টাকা এবং সময় এন সমান সমান 2 বছর। যেহেতু এটি দ্বিতীয় বছর আনতে বা দ্বিতীয় বছরের শেষে, তাই এখানে সময় হচ্ছে 2 বছর। পরবর্তীতে আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1+r⁴n, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের যে সূত্র সেটি লিখেছি। কেন এটি এখানে প্রযোজ্য? কারণ আগেই বলেছি চক্রবৃদ্ধি মূলধন আর সবৃদ্ধি মূল একই কথা। যার ফলশ্রুতিতে আমরা এবার মানগুলো বসিয়েছি। যদি এই পাশটাকে আমরা আগে লিখেছি, সিটাকে পরে লিখেছি। প্রথম ক্ষেত্রে এখানে এন এর মান হবে 1, কারণ যেহেতু এখানে 1 বছর বলেছে। সি এর মান হচ্ছে 19,500 বসিয়েছি। পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে এন এর মান 2 এবং সবৃদ্ধি মূল 20,280। আমরা এটিকে লিখছি প্রথম সমীকরণ, পরেরটিকে লিখছি দ্বিতীয় সমীকরণ। এরপর সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা ভাগ করেছি। এখানে লিখেছি 2 নম্বর সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে। এখানে আমি সমীকরণকে কিছুটা সংক্ষেপে সমী লিখে ডট দিয়েছি, তোমাদেরকে বুঝতে হবে এখানে সমীকরণ লেখা হয়েছে। পরবর্তীতে ভাগ আকারে আমি লিখেছি। এরপর পি ইন্টু 1+r, এটা দিয়ে তুমি যদি উপরেরটাকে কাটাকাটি করো তাহলে তুমি পাবে 1 যোগ r বা 1+r ইকুয়ালস টু, এইখানে কাটাকাটি করলে তুমি পাবে 25/26। উপরে থাকবে 26, নিচে হবে 25। তারপর আমরা আর গুণ করেছি 25-এর সাথে 1 যোগ r এর, আর এখানে 1 যোগ r এর নিচে এখানে মনে মনে যে একটি রয়েছে সে 1-এর সাথে 26-এর আমরা গুণ করেছি। এখানে বুঝতে হবে মনে মনে আমরা ধরে নিই এখানে নিচে 1 রয়েছে। এরপর আমরা এখানে গুণ করার ফলে 25 গুণ 1 25 হয়েছে, 25-এর সাথে r এর গুণে 25r আসছে, এখানে 26। এই 25টিকে পক্ষান্তর করে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, এখানে যোগ ছিল, ওই পাশে যাওয়াতে এটি বিয়োগে পরিণত হয়েছে। এখানে 26 থেকে 25 বিয়োগ করলে তুমি পাবে 1, 25 এখানে গুণ আকারে ছিল, ওই পাশে গিয়ে এটি ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আর এর মান আমরা পাচ্ছি 25/1, অর্থাৎ মুনাফার হার হচ্ছে এখানে 25/1। পরবর্তীতে এই মুনাফার হারটি আমরা 1 নং সমীকরণে বসিয়ে পি এর মান বের করব। তাই আমরা লিখেছি 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর এর মান, তারপরে ভগ্নাংশের যে যোগ আমরা সেটি সাধন করেছি। এরপর আবার সে একই জিনিস, নিচে হচ্ছে 25, উপরে হচ্ছে 26 এসছে। এরপর পি এটার সাথে গুণ করে দিলে আসবে হচ্ছে 26p, নিচে হচ্ছে 25 সমান সমান 19,500। তারপর আবার আর গুণ করেছি এবং 26 পি এর সাথে গুণ আকারে ছিল, ওই পাশে গিয়েছে ভাগ হয়েছে। এখানে তুমি কাটাকাটি করলেই তুমি উত্তরটি পেয়ে যাবে 18,750। আর এই অঙ্কের জন্য এটি উত্তর। তার মূলধন ছিল 18,750 টাকা। আর এইভাবেই পুরো অঙ্কটি সমাধান করতে হয়। আশা করি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছ। তারপরও যদি কোথাও কোনো সমস্যা থাকে জানাতে পারো কমেন্ট বক্সে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের ঘ নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটিতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ঘ নাম্বার অঙ্কটি এখন আমরা রেখে দিয়েছি। এখানে যে কাজটি করতে হবে, এই যে আর সমান সমান 25/1, অর্থাৎ এই মুনাফার হারটি তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং একই সাথে এই যে মূলধন পি সমান সমান 18,750 টাকা, এটিও আমাদেরকে মনে রাখতে হবে। কেন? কারণ পরবর্তী অঙ্কে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলেছে। এখানে খেয়াল করে দেখো, প্রথম যে কথাটি বলেছে একই হার, এই একই হারটি হচ্ছে মূলত এই ক্ষতে প্রাপ্ত এই হারটি, অর্থাৎ এখানে আর এর যে মান সেটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে গতে। পরবর্তীতে বলেছে উক্ত মূলধন, এই যে উক্ত মূলধন, এই উক্ত মূলধনটি কোথায় পাবো? এই যে এখানে, এটি হচ্ছে আমাদের উক্ত মূলধন, অর্থাৎ এই আর এবং এই পি
এই দুটি নিয়েই আমাদেরকে কাজ শুরু করতে হবে। সময় দেওয়া আছে 3 বছর। এর জন্য সরল মুনাফা আই সমান সমান PNR এই সূত্র ব্যবহার করে বের করে ফেলবো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। তারপর চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিলেই আমি পেয়ে যাব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তো চলো বন্ধুরা নির্ণয় করা যাক। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা অঙ্কটি সমাধান করে ফেলেছি। অঙ্কটি কিভাবে সমাধান করা হয়েছে এই পর্যায়ে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আমরা খ থেকে যে তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো লিখেছি। মুনাফার হার R সমান সমান 25/1, মূলধন P সমান সমান 18,750 টাকা, সময় n = 3 বছর। এরপর আমরা সরল মুনাফা I সমান সমান PRN এটি বের করেছি। প্রথমত P এর মান 18,750 গুণ R 25/1, n এর মান হচ্ছে 3 বছর। আমরা সব কিছু বসিয়ে দিয়ে আমরা কাটাকাটি করে উত্তরটি পাচ্ছি 2,250 টাকা। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে সহজে এই গুণটি করতে পারো অথবা হাতে কলমে কাটাকাটি করে উত্তরটি বের করতে পারো। এ পর্যায়ে সরল মুনাফা নির্ণয় করার পর আমরা চলে যাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে। এক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান C - P। C সমান সমান আমরা জানি P × 1 + R হোল টু দি পাওয়ার n, আমরা সেটি লিখেছি। তারপর এখান থেকে P বিয়োগ করেছি। তারপর আমরা P এর মান বসিয়েছি 1 এর পরিবর্তে 1, R এর পরিবর্তে এই যে এখান থেকে পেয়েছিলাম 25/1 এটি বসিয়েছি, n এর মান 3 বসিয়েছি। তারপর আমরা এই P এর পরিবর্তে 18,750 বসিয়ে দিয়েছি। এরপর আমরা 25 আর এই যে এখানে 25/1 + 1 এখানে ভগ্নাংশের যোগ করেছি। ভগ্নাংশের যোগ করে আমরা পাচ্ছি 25/26 হোল টু দি পাওয়ার 3। তারপর এই পুরো জিনিসটিকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে এনেছি। মান হচ্ছে 1.124864। তোমরা কেউ যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না চাও যথারীতি এটিকে 3 বার লিখতে পারো। এভাবে এটিকে 3 বার লিখতে পারো। 3 বার লিখে এটির সাথে কাটাকাটি করে তোমরা উত্তরটি বের করতে পারো। কিন্তু আমরা মনে করছি অপেক্ষাকৃত এভাবে করাটাই সহজ, তাই আমরা এভাবে করেছি। পরবর্তীতে এটি থেকে 18,750 বিয়োগ করতে হবে। তুমি বিয়োগ করলেই পাবে, এখানে পাচ্ছ 21,091.2, অন্যদিকে 18,750 বিয়োগ করে পাবে 2,341.2। এটি হচ্ছে তোমার 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা। 3 বছর পর প্রাপ্ত এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে তোমাকে বাদ দিতে হবে সরল মুনাফাটি। তুমি যদি সরল মুনাফাটি বাদ দাও তোমার উত্তর থাকবে 91.2। আর এটিই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য। অর্থাৎ এর মাধ্যমেই সর্বশেষ 3 নম্বর যে অঙ্কটি ছিল অর্থাৎ ঘ নাম্বার সেটিও আমরা বের করে ফেললাম। আর এরই মধ্যে দিয়ে এই সৃজনশীল প্রশ্নটি এখানেই শেষ।
আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, কোথাও যদি সমস্যা থাকে, জানাতে পারো কমেন্ট বক্সে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্নে।